হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনীষ সরকার। আর ফাইনালি আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের এক্সামিনেশনের জন্য এমসিকিউ সিরিজ শুরু করতে চলেছি। তোমরা অনেক দিন ধরে আমাকে মেসেজ করছো, কমেন্ট বক্সে জানাচ্ছ যে স্যার আমাদের এমসিকিউ সিরিজ কবে আসতে চলেছে। তো এমসিকিউ সিরিজের প্রথম ক্লাস আমরা আজকে করব। আর আমাদের এই এমসিকিউ সিরিজের মধ্যে অ্যাকাউন্টস, তারপরে আমরা করব হচ্ছে কস্ট অ্যান্ড ট্যাক্স, এই তিনটে সাবজেক্টের আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউগুলোকে আমরা আমাদের ক্লাসের মধ্যে আলোচনা করব এবং তার পিডিএফ আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। এখান থেকে তোমরা এমসিকিউগুলোকে করতে পারবে। এছাড়াও তোমাদের বইতে যে সমস্ত থিওরিটিক্যাল বেসড কোশ্চেন রয়েছে সেগুলোকেও তোমরা পড়বে আর তারপর টেস্ট পেপার সলভ করবে। আর আমাদের এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে যে সমস্ত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এবং নলেজ ওরিয়েন্টেড যে কোশ্চেনগুলো থাকবে, যেমন ফর অ্যান এক্সাম্পল কস্টের মধ্যে আমাদের লেবার কস্টিং, আমাদের ট্যাক্সের মধ্যে ক্যাপিটাল গেইনের বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অঙ্কগুলো রয়েছে। অ্যাকাউন্টসের মধ্যে অ্যাকাউন্টিং রেশিও, পার্টনারশিপ ফার্ম, গুডউইল, এই সমস্ত চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বেশ কিছু ক্যালকুলেশন বেসড ম্যাথামেটিক্যাল কোশ্চেন আসতে চলেছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে কভার করব। আমাদের এমসিকিউ সিরিজের প্রথম ক্লাসে আজ আমরা অ্যাকাউন্টসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস এই চ্যাপ্টারটিকে কভার করতে চলেছি এবং এই চ্যাপ্টারে যত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। সবার আগে এমসিকিউ সিরিজ শুরু করার আগে আমি বলে দিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এমসিকিউ যে এক্সাম হতে চলেছে সেখানে কত ধরনের এমসিকিউ আমাদের আসতে পারে। ফার্স্ট, বেসিক অর সিম্পল টাইপ অফ এমসিকিউ, যেখানে ডাইরেক্ট থিওরিটিক্যাল প্রশ্ন করা হবে, 4টে অপশান থাকবে, তোমাকে উত্তর দিতে হবে। এগুলো আমরা বাড়িতে যতবার পড়বো আমাদের মুখস্থ হয়ে যাবে। দ্বিতীয় থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ, অর্থাৎ শূন্যস্থান থাকবে, সেখানে তোমাকে 4টে অপশানের মধ্যে বলতে হবে কোনটা অ্যান্সার থাকবে। এটাও খুব সহজ থিওরিটিক্যাল টাইপসের কোশ্চেন থাকে। তারপর হচ্ছে কলাম ম্যাচিং, অর্থাৎ দুটো কলাম দেওয়া থাকবে, সেই কলামের মধ্যে ম্যাচ করে বলতে হবে কোন অপশানটার সাথে কোন অপশানটা আমাদের ম্যাচ করছে। তারপরে অ্যাসারশন রিজনিং, এখানে বেশ কিছু বিবৃতি দেওয়া থাকবে বা উক্তি দেওয়া থাকবে এবং তার রিজন দেওয়া থাকবে। তোমাকে বলতে হবে এই দুটো ঠিক না ভুল এবং এটার সঠিক ব্যাখ্যা এটা কিনা আমাদেরকে বলতে হবে। তারপরে ডায়াগ্রাম বেসড এমসিকিউ থাকবে। ডায়াগ্রাম বেসড এমসিকিউতে কী হবে, বেশ কিছু ডায়াগ্রাম আমাদের দেওয়া থাকবে, এই ডায়াগ্রামগুলির মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এটা আমাদেরকে উত্তর দিতে হবে। তারপর যে রিঅ্যারেঞ্জমেন্ট কথার অর্থ হচ্ছে অপশান 1, অপশান 2, অপশান 3, অপশান 4 দেওয়া থাকবে, তোমাকে বলতে হবে কোনটা আগে কোনটা পরে, এইভাবে সিরিয়ালি আমাদের নাম্বারটাকে সাজাতে হবে, এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট। তারপর ট্রু অ্যান্ড ফলস, এখানে কি হবে, বেশ কিছু অপশান থাকবে, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এটা আমাদের করতে হবে। আর লাস্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ টাইপস, যেখানে আমাদের নলেজটাকে অ্যাপ্লাই করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে কেস স্টাডি বেস। সেখানে বেশ কিছু আমাদের ক্যালকুলেশন বেসড ইম্পর্টেন্ট এমসিকিউস থাকবে, যেগুলো আমরা হাতে কলমে শিখবো। তাহলে ওভারঅল কী ধরনের এমসিকিউ আমাদের পরীক্ষা আসতে চলেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা ডাইরেক্টলি আমাদের ক্লাস শুরু করি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস আমরা অলরেডি ক্লাস করেছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস কথার অর্থ হচ্ছে প্রত্যেকটা কোম্পানি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসের মধ্যে থাকে স্টেটমেন্ট অফ পিএল, ব্যালেন্স শিট, তারপর থাকে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তার মধ্যে আমাদের সিলেবাসে স্টেটমেন্ট অফ পিএল অ্যান্ড ব্যালেন্স শিট ছিল, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা পড়েছিলাম শিডিউল 3। শিডিউল 3-র পার্ট 1 আমাদের জন্য ছিল ব্যালেন্স শিটের ফরম্যাট অ্যান্ড শিডিউল 3-র পার্ট 2 ছিল আমাদের স্টেটমেন্ট অফ পিএল এর ফরম্যাট। এই সমস্ত ফরম্যাট থেকে আমাদের কোন কোন প্রশ্ন আসবে সেগুলো একবার ডিসকাস করি। সবার প্রথম প্রশ্ন বলছে কারেন্ট ম্যাচুরিটি অফ লং টার্ম ডেপ্ট শুড বি শোন আন্ডার। তো কারেন্ট ম্যাচুরিটি অফ লং টার্ম ডেপ্ট কথার অর্থ হচ্ছে লং টার্ম লোন, অর্থাৎ 10 বছর 15 বছরের জন্য আমরা লোন নিয়ে রেখেছিলাম, এই লোনটা আমরা ব্যালেন্স শিটের মধ্যে কোথায় শো করব। এবার এখানে বলছে এমন একটা লং টার্ম লোন যেটা কারেন্ট ম্যাচুরিটি, অর্থাৎ এই বছর ম্যাচুরিটি হয়ে যাবে, অর্থাৎ এই বছর টাকাটা আমার পেমেন্ট করে দিতে হবে। তাহলে আমি বলতে পারি লং টার্ম ডেপ্ট হওয়া সত্ত্বেও এটা, ধরো আমি 5 বছরের জন্য লোন নিয়েছি, তো 5th-তম বছরে গিয়ে এই টাকাটা তো পেমেন্ট করতে হবে। তাহলে 5th-তম বছরের জন্য এটা আমার জন্য কি হয়ে যাবে, এটা আমার জন্য হয়ে যাবে 4টে অপশানের মধ্যে শর্ট টার্ম বরোয়িং বা শর্ট টার্ম লোন। তাহলে লং টার্ম ডেপ্ট নর্মালি কি হয়, লং টার্ম বরোয়িংসের মধ্যেই আসে,
কিন্তু যেহেতু যে বছর আমরা পেমেন্ট করব কারেন্ট ম্যাচুরিটি ইয়ারের মধ্যে, এটা হয়ে যায় শর্ট টার্ম বরোয়িংস। গট ইট? তারপর 2 নম্বর প্রপোজ ডিভিডেন্ড। ডিভিডেন্ড কথার অর্থ হচ্ছে লভ্যাংশ। প্রত্যেকটা কোম্পানি প্রত্যেক বছর ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, লাভের অংশ মালিকদেরকে ডিস্ট্রিবিউট করে। এখানে বলছে প্রপোজ ডিভিডেন্ড। প্রপোজ ডিভিডেন্ড কথার অর্থ হচ্ছে ডিভিডেন্ড দেওয়া হবে বলে তারা প্রপোজ করেছে, এখনো কনফার্ম হয়নি যে দেবেই। তাই প্রপোজ ডিভিডেন্ড না তো আমার কোনো অ্যাসেট, না তো আমার কোনো লাইবিলিটি, না তো আমার কোনো ইনকাম, না তো আমার কোনো কিছু, আমরা জাস্ট বলেছি যে ডিভিডেন্ড দেব। এটা হচ্ছে কন্টিনজেন্ট লাইবিলিটি বা সম্ভাব্য দায়। এখনো দায় জন্মায়নি, কিন্তু যেদিন আমরা কনফার্ম করবো যে দেবই, যেদিন কোম্পানি বলবে ডিভিডেন্ডটা অ্যাকসেপ্ট হয়ে গেছে যে দেবই, সেদিন থেকে আমাদের জন্য ওটা একটা লাইবিলিটি হয়ে যাবে। কিন্তু বর্তমানে আমরা জাস্ট প্রপোজ করেছি যে আমরা দিতে পারি, সেই জন্য এখন হবে এটা একটা কন্টিনজেন্ট লাইবিলিটি বা সম্ভাব্য দায়। এবং এটা ব্যালেন্স শিটের মধ্যে কোথাও আসে না, এটা আমাদের ব্যালেন্স শিটের নিচে নোটের মধ্যে দেখাতে হয়, নোট করে, যে আমরা ভবিষ্যতে ডিভিডেন্ড দিতে পারি বলে ইচ্ছা দেখিয়েছি। Computer software is shown in the balance sheet under the subhead of, অর্থাৎ ব্যালেন্স শিটের মধ্যে কম্পিউটার সফটওয়্যারটাকে কোথায় দেখানো হবে? আমরা জানি শিডিউল 3 এর ব্যালেন্স শিটের মধ্যে ইনট্যাঞ্জেবল অ্যাসেট প্রথমে থাকে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বা পিপিই। এই হেডটার মধ্যে ইনট্যাঞ্জেবল অ্যাসেট অর্থাৎ এমন কোনো সম্পত্তি যেটা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, এই ধরনের সম্পত্তি এই হেডের মধ্যে আসবে। অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট মেজর হেড এবং সাব হেড হবে ইনট্যাঞ্জেবল অ্যাসেট। এরপর লুজ টুলস আর শোন ইন দ্য কোম্পানিজ ব্যালেন্স শিট আন্ডার সাব হেড। কোন সাব হেডের মধ্যে দেখানো হবে ব্যালেন্স শিটে? এটা দেখানো হয় ইনভেন্টরিজের মধ্যে, অর্থাৎ লুজ টুলস হচ্ছে এক ধরনের ইনভেন্টরিজ বা ক্লোজিং স্টক। এরপর দ্য সাব হেড আন্ডার হুইচ সিকিউরিটিজ প্রিমিয়াম, অর্থাৎ সিকিউরিটিজ প্রিমিয়ামকে কোথায় দেখানো হবে? সিকিউরিটিজ প্রিমিয়ামকে দেখানো হয় আমরা জানি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে। এরপর 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ ইনভেন্টরিজ, অর্থাৎ ইনভেন্টরিজ নয় এমন কোনটা? সেটা হবে আমরা জানি লুজ টুলস ইনভেন্টরিজ, ওয়ার্ক ইন প্রগ্রেস ইনভেন্টরিজ, স্টোরস অ্যান্ড স্পেয়ার্স এটাও ইনভেন্টরিজ, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস হচ্ছে যখন আমরা একটা বাড়ি বানাচ্ছি, বিল্ডিং, এই বাড়িটা যখন তৈরি হচ্ছে, পুরোপুরি তৈরি হয়ে যায়নি, এই সময় একে বলা হয় ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস। অর্থাৎ এখানে ক্যাপিটাল অ্যাসেটের কথা বলা হচ্ছে, ফিক্সড অ্যাসেটের কথা বলা হচ্ছে, এবং ফিক্সড অ্যাসেট যখন তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস। তাহলে অবভিয়াসলি এটা আমার জন্য একটা অ্যাসেট, এটা আমার কোনো ইনভেন্টরিজ নয়। এরপর 8 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ দ্য শর্ট টার্ম প্রভিশন। শর্ট টার্ম প্রভিশনের পার্ট নয় কোনটি? সেটা হচ্ছে প্রভিশন ফর গ্র্যাচুইটি অফ দ্য এমপ্লয়িজ। অর্থাৎ শর্ট টার্ম প্রভিশন কথার অর্থ হচ্ছে 1 বছরের মধ্যে টাকা লাগবে তার জন্য আমরা প্রভিশন বানিয়েছি। আর লং টার্ম প্রভিশন কথার অর্থ হচ্ছে 2 বছর 5 বছর পরে টাকা লাগবে বলে আমরা আজকে প্রভিশন বানিয়ে রাখছি। তেমনই গ্র্যাচুইটি অফ এমপ্লয়, যখন কোনো এমপ্লয়ি রিটায়ারমেন্ট করে, আর রিটায়ারমেন্ট কতদিন পরে হয়? যখন 10 বছর 20 বছর ধরে সে চাকরি করেছে, তারপরে তার রিটায়ারমেন্ট হয়, এবং তখন সেই গ্র্যাচুইটির টাকাটা দেওয়া হয়, এবং তার জন্য আমরা প্রভিশন বানিয়েছি। তাহলে অবভিয়াসলি এটা শর্ট টার্ম প্রভিশনের মধ্যে পড়ছে না, এটা লং টার্ম প্রভিশন। এরপর আর্থিক বিবরণী বিশ্লেষণ যখন প্রতিষ্ঠানের বাইরের ব্যক্তিদের দ্বারা করা হয় তখন তাকে বলা হয় বাহ্যিক বিশ্লেষণ। অর্থাৎ বাইরের লোকের সাথে যখন করা হচ্ছে তখন এক্সটার্নাল অ্যানালিসিস বা বাহ্যিক বিশ্লেষণ বলা হবে। এরপর প্রতিষ্ঠানের একাধিক হিসাবকালের আর্থিক বিবরণীগুলি বিশ্লেষণ করা হলে তাকে কি বলে? এটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি প্রতিষ্ঠানের একাধিক হিসাবকাল, ধরো মনে করো একটা প্রতিষ্ঠানের 2024 সাল, 2025 সাল, এই একটা বছরের হিসাবের সাথে তথ্যগুলোকে আমরা বিশ্লেষণ করছি, সেটা আমরা করে থাকি কম্পারেটিভ স্টেটমেন্টের মধ্যে। এবং কম্পারেটিভ স্টেটমেন্টে পাশাপাশি আমাদেরকে অ্যানালিসিস করা হয়, অর্থাৎ সেল এখানে কত টাকা ছিল, 2025 সালে কত টাকা হয়েছে, অর্থাৎ পাশাপাশি করা হয়। তাই এটাকে বলা হয় অনুভূমিক বিশ্লেষণ বা হরাইজন্টাল অ্যানালিসিস। আর যদি লম্বালম্বি হতো তখন আমরা বলতাম ভার্টিক্যাল বা উলম্ব। এরপর প্রতিষ্ঠানের একটি হিসাবকালের আর্থিক বিবরণীগুলি বিশ্লেষণ করা হলে তাকে বলা হবে উলম্ব বিশ্লেষণ। অর্থাৎ 2024 সালেরই এই ডেটার সাথে এই ডেটা, তার সাথে এই ডেটা আমরা আলোচনা করছি, সম্পর্ক বার করছি, অর্থাৎ একটা হিসাবকালের মধ্যে বিভিন্ন ডেটা, তাহলে দেখো লম্বালম্বি হয়ে গেল। তাই এটাকে বলা হয় উলম্ব বিশ্লেষণ বা ভার্টিক্যাল অ্যানালিসিস। এরপর শ্রমিক সংগঠন আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে কি বিষয়ে ধারণা পেতে পারে? প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতাটা তারা জানতে পারবে।
এরপরে আর্থিক বিবরণী বিশ্লেষণ যখন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত ব্যক্তিদের দ্বারা করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যের লোকেদেরই বিশ্লেষণ করা হচ্ছে, তখন তাকে বলবো অভ্যন্তরীণ বিশ্লেষণ। এরপরে কলাম ম্যাচিং, দুটো স্তম্ভ দেওয়া রয়েছে, কোনটার সাথে কোনটা ম্যাচ করবে সেটা আমাদেরকে বলতে হবে। রেশিও অ্যানালিসিস, রেশিও অ্যানালিসিস এক ধরনের কি অ্যানালিসিস? রেশিও অ্যানালিসিস হচ্ছে ভার্টিক্যাল। কেন? আমরা যখন কোনো একটা রেশিও বার করি তখন কি করি? সামথিং ডিভাইডেড বাই সামথিং করি। তাহলে দেখো লম্বালম্বি হলো, উলম্ব হলো, তাই এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালিসিস বা উলম্ব বিশ্লেষণ। তাহলে 1 নম্বরের সাথে হবে ডি নাম্বারটা, তাহলে 1-এর ডি। তারপরে 2 নম্বর কম্পারেটিভ স্টেটমেন্ট। কম্পারেটিভ স্টেটমেন্টে আমরা কি করে থাকি? বিভিন্ন বছরের ডেটাগুলো পরপর আমরা অ্যানালাইসিস করি, অর্থাৎ আমাদের দেখো অনুভূমিক বা আমাদের হবে কি হরাইজন্টাল অ্যানালিসিস। তাহলে 2-এর সাথে আমাদের হবে সি। তারপর 3 নম্বর কমন সাইজ স্টেটমেন্ট। কমন সাইজ স্টেটমেন্টে আমরা একই বছরের বিভিন্ন ডেটা পরপর আলোচনা করি, তাহলে লম্বালম্বি হচ্ছে, তাহলে এটা হবে আমাদের একটা ভার্টিক্যাল অ্যানালিসিস। তাহলে 3 নম্বরটাও আমাদের হবে ডি, তাহলে ম্যাচ করে গেল। এরপর 15 নম্বর, এখানেও দুটো স্তম্ভ দেওয়া রয়েছে, বলছে ইন্ট্রা ফার্ম অ্যানালিসিস এর সাথে কার হবে? ইন্ট্রা মানে হচ্ছে কি একই বিজনেসের মধ্যে বিভিন্ন ডেটাগুলোকে আলোচনা করছে। ইন্ট্রা ফার্ম নিজের মধ্যেই, তাহলে ইন্ট্রা ফার্ম হবে একটি প্রতিষ্ঠানের একাধিক সময়কালের আর্থিক তথ্যের তুলনা। তাহলে একটাই প্রতিষ্ঠান তার বিভিন্ন বছরের তথ্যগুলোকে নিয়ে আলোচনা করছি, তাই এটা কি হবে? ইন্ট্রা ফার্ম, নিজের তথ্যের মধ্যে নিজেরা আলোচনা করছি, তাহলে ইন্ট্রা ফার্মের সাথে আমাদের বি যাবে, 1-এর সাথে বি। তারপর 2 ইন্টার ফার্ম, একটা হচ্ছে ইন্ট্রা, একটা হচ্ছে ইন্টার। ইন্টার ফার্ম মানে হচ্ছে রিলায়েন্স কোম্পানির সাথে টাটা কোম্পানি, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সাথে আর একটা প্রতিষ্ঠানের তথ্য যখন আলোচনা করব, তাহলে এটা কোনটা হবে আমাদের? এটা হবে দেখো একই শিল্পের 2 বা ততোধিক প্রতিষ্ঠান, অর্থাৎ ডিফারেন্ট প্রতিষ্ঠানের সাথে তথ্য আলোচনা করছি, সেটা হচ্ছে ইন্টার ফার্ম অ্যানালিসিস, তাহলে 2-এর সাথে ডি। তারপর ভার্টিক্যাল অ্যানালিসিস কোনটা হবে? ভার্টিক্যাল অ্যানালিসিস হবে আমাদের একটি হিসাবকালের আর্থিক বিবরণীগুলো আলোচনা করা, অর্থাৎ একই আমাদের হিসাবকালের বিভিন্ন তথ্যগুলোকে আলোচনা করব। তাহলে একটা হিসাবকাল 2024 সালের বিভিন্ন তথ্যগুলো আলোচনা করছে, সেটাই আমাদের ভার্টিক্যাল বা উলম্ব অ্যানালিসিস। তারপর কি হরাইজন্টাল অ্যানালিসিস। হরাইজন্টাল অ্যানালিসিস আমাদের কি হবে? একাধিক হিসাবকালের মধ্যে 2024 সাল 2025 সাল পরপর আমরা আলোচনা করছি, তাহলে এটা হচ্ছে একটা অনুভূমিক হতে হবে, অর্থাৎ হরাইজন্টাল অ্যানালিসিস। তাহলে 4-এর সাথে এ, তাহলে বি পয়েন্টটা হচ্ছে আমার অ্যান্সার। এরপর অ্যাসারশন রিজনিং টাইপ, অর্থাৎ বিবৃতি দেওয়া থাকবে, কারণ দেওয়া থাকবে, ঠিক না ভুল আমাদেরকে বলতে হবে। এরপর আর্থিক বিবরণী বিশ্লেষণের সাহায্যে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানের মূলধন বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। অবভিয়াসলি এটা ঠিক। এরপরে কি বলছে? আর্থিক বিবরণী বিশ্লেষণের সাহায্যে পাওনাদারগণ প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদে ঋণ পরিশোধের ক্ষমতা জানতে পারেন, তাহলে এটাও আমাদের ঠিক। তাহলে এ এবং আর অর্থাৎ অ্যাসারশন অ্যান্ড রিজনিং দুটোই আমাদের ট্রু, অর্থাৎ ঠিক, কিন্তু এ এই যে আরটা রিজনিংটা এই বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়, তার মানে এই অপশানটাই আমার হবে। বোঝা গেছে? এরপর আর্থিক বিবরণী বিশ্লেষণের সীমাবদ্ধতা হলো এতে মূল্য স্তরের পরিবর্তন প্রতিফলিত হয় না। আর রিজনিংয়ে কি বলছে? এর কারণে কি বলছে? আর্থিক বিবরণী বিশ্লেষণ হলো অতীত বিবরণী, আর্থিক বিবরণী প্রস্তুতের দিন পর্যন্ত যা তথ্য ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, তখন মূল্য স্তরের পরিবর্তনজনিত প্রভাব বিবেচনা করা হয় না। তাহলে অবভিয়াসলি এটা কারণটাও ঠিক, রিজনিংটাও ঠিক, এবং বিবৃতির এই যে কারণটা দেওয়া আছে এটা সঠিক কারণ। তাহলে এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এরপর আমাদের প্রশ্ন, অন্ত প্রতিষ্ঠান বিশ্লেষণ বা ইন্ট্রা ফার্ম অ্যানালিসিস বলতে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের 2 বা ততোধিক হিসাবকালের আর্থিক তথ্যের মধ্যে আলোচনাকে বোঝায়। এটাকে বলা হয় ইন্ট্রা ফার্ম, অর্থাৎ নিজের ফার্মের মধ্যেই নিজের তথ্য নিয়ে আলোচনা করছি। আর বলছে আন্ত প্রতিষ্ঠান বিশ্লেষণ বা ইন্টার ফার্ম অ্যানালিসিসের মধ্যে 2 বা ততোধিক প্রতিষ্ঠানের আর্থিক হিসাবকালের তথ্যগুলোকে নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সাথে আর একটা প্রতিষ্ঠানের। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু এই যে কারণটা এটা এর সঠিক ব্যাখ্যা নয়, তাই বলা হচ্ছে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। লাস্ট প্রশ্ন আমাদের আজকের, ট্রু অ্যান্ড ফলস।
বলছে নিচের কোন বিবৃতি ভুল সেটা বলো। প্রথমে বলছে যখন উদ্বৃত্তপত্রের সমস্ত তুলনামূলক পরিসংখ্যান মোট শতাংশ হিসেবে উল্লেখ করা হয় তখন তাকে অনুভূমিক বিশ্লেষণ বলে। আমরা যখন কম্পারেটিভ স্টেটমেন্ট বানিয়েছি তখন একই হিসাবকালের সাথে আর একটা হিসাবকালের পরপর আমরা কত চেঞ্জ হয়েছে, পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে, এগুলো বার করেছি। কিন্তু সবগুলোকে কি পার্সেন্টেজ হিসাবে বার করা হয়েছে এখানে? না। তাই মোট শতাংশ হিসাবে উল্লেখ করা হয় না সমস্ত তুলনামূলক পরিসংখ্যানগুলোকে, তার মানে এটা ভুল। যখন কয়েক বছরের আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় তখন তাকে উলম্ব বিশ্লেষণ বলা হয়। অবভিয়াসলি নয়। আমরা উলম্ব বিশ্লেষণে কি করে দেখি, একটাই হিসাবকালের বিভিন্ন তথ্যগুলোকে নিয়ে আলোচনা করছি, কিন্তু এখানে বলছে বিভিন্ন বছরগুলোর তথ্যগুলোকে নিয়ে আলোচনাকে উলম্ব বিশ্লেষণ বলে, তাহলে এটা ভুল। এরপর উলম্ব বিশ্লেষণ কালীন সারি বা টাইম সিরিজ অ্যানালিসিস নামে পরিচিত। উলম্ব বিশ্লেষণে কি আমরা একটা বছরের সাথে আর একটা বছর তার আর একটা বছরের সাথে আলোচনা করি? তাহলে সময় কি বিভিন্ন সময়ের সাথে আলোচনা করা হচ্ছে না। আমরা একটাই সময়ের একটাই বছরের বিভিন্ন তথ্যগুলোকে আলোচনা করছি, তাই এটাকে অবভিয়াসলি টাইম সিরিজ অ্যানালিসিস বলা যায় না। যদি আমরা ডিফারেন্ট টাইমের মধ্যে তথ্যগুলোকে আলোচনা করি, 2024 সালের সাথে 25 সাল, তার সাথে 26 সাল, তখন আমরা সেটাকে বলবো টাইম সিরিজ অ্যানালিসিস। অর্থাৎ টাইম সিরিজ অ্যানালিসিস বলা হয় অনুভূমিক বিশ্লেষণকে, কম্প্যারেটিভ স্টেটমেন্টকে, আর কমন সাইজ স্টেটমেন্টকে টাইম সিরিজ অ্যানালিসিস বলা হয় না। তাহলে আমাদের তিনটেই ভুল, তাহলে 1, 2, 3 সকলই ভুল। বোঝা গেছে? তাহলে এই এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ ছিল এই চ্যাপ্টার্সের। এই চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, সেখান থেকে খুব বেশি প্রশ্ন আসবে না। যত গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে আসতে পারে আমি আলোচনা করেছি। এছাড়াও তোমাদের নিজের নিজের বইতে যা যা রয়েছে সেগুলো রিড করে নেবে। আমি কোশ্চেনগুলোকে কীভাবে পড়তে হয়, কীভাবে অ্যান্সার করতে হয় আমি তোমাদেরকে দেখালাম, এইগুলো অবশ্যই মুখস্থ করবে। আর তারপর আমরা যে টেস্ট পেপার সিরিজটা আনবো সেখানে তোমরা সেগুলোকে পরীক্ষা দেবে এবং আমি সেগুলোকে করাবো। এমসিকিউ সিরিজের প্রথম ক্লাস এই পর্যন্তই। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।